প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন ইভ্যালি ২১ রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনুষ্ঠানটি একই সাথে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, আজ আমরা জ্বালানি খাত নিয়ে আলোচনা করতে চাই। আজকের এই অনুষ্ঠানে একটি সুসংবাদ নিশ্চয়ই এতদিনে সবাই জেনে গেছেন যে জকিগঞ্জে আরও একটি নতুন গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয়েছে। আর এই গ্যাস ফিল্ড আবিষ্কারের সুসংবাদটি আমাদের আলোচনার ক্ষেত্র তৈরি করে দিয়েছে। আমরা আজ মূলত জ্বালানি খাতের বর্তমান ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে চাই। কয়লা উত্তোলন আসলে আমরা কেন করছি না, আলোচনা করতে চাই সাগরে যে তেল গ্যাস, সেই তেল গ্যাসের অনুসন্ধানটি এখনও কোন পর্যায়ে আছে, এরকম নানা প্রশ্নের উত্তর আমরা খুঁজতে চাই আজকের এই অনুষ্ঠানে। আমাদের আজকের এই অনুষ্ঠানের শিরোনাম আমরা নির্ধারণ করেছি জ্বালানি খাতের বর্তমান ভবিষ্যৎ। আমাদের আজকের অতিথি স্টুডিওতে আছেন সম্পাদক এনার্জি অ্যান্ড পাওয়ার মোল্লা আমজাদ হোসেন, আপনাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শামসুল আলম। ডক্টর শামসুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আনিসুর রহমান, আপনাকে স্বাগত জানাই। আমি আলোচনাটি শুরু করতে চাই স্টুডিও থেকে মোল্লা আমজাদ হোসেন, আপনাকে দিয়েই। সুসংবাদটি আপনারা কাভার করেছেন, আপনাদের জেনেছেন। এই সুসংবাদ নিয়েই আলোচনাটা আসলে শুরুটা করতে চাই। বাপেক্স শুরুটা করলো, এর আগেও গ্যাস ফিল্ড আবিষ্কার করেছে। আমরা এই সুযোগে বাপেক্সকে ধন্যবাদ জানাই। এবং আসলে এই যে নতুন গ্যাস ফিল্ড, এটি নিশ্চয়ই জ্বালানি খাতের একটা নতুন আশার আলো দেখাচ্ছে। আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ। আমি বাপেক্সকে শুরুতেই ধন্যবাদ জানাতে চাই যে তারা একটা সাফল্য এনেছে। যদিও এই গ্যাস ফিল্ডের আয়তন খুব বড় না। এখান থেকে প্রতিদিন, যেটা গত ৯ তারিখে মাননীয় বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী এবং সিনিয়র সচিব উভয় মিলে ঘোষণা করেছেন এটাকে দেশের ২৮তম গ্যাস ফিল্ড হিসাবে। এখান থেকে প্রতিদিন ১০ মিলিয়ন কিউবিক ফিট গ্যাস উৎপাদন করা যাবে এবং এখানে যে মজুদ আছে এই ধারায় উৎপাদন করলে ১০ থেকে ১২ বছর চলবে। তবে আরও এখানে ফার্দার স্টাডি করে আরও খনন করার সুযোগ আছে, যেটা নিশ্চয়ই উদ্যোগ নেওয়া হবে সহসাই, তাতে এই মজুদ বাড়তে পারে। তবে আমাদের এই গ্যাস ক্রাইসিসের সময়ে এই যে অল্প পরিমাণ হলো যে যোগ হলো, এটা একটা বড় সাফল্য। কিন্তু বাপেক্সকের কাজকে কোনোভাবে খাটো করে দেখার সুযোগ নাই, আবার এমনভাবে ভাবারও সুযোগ নাই সব কিছু বাপেক্স করবে। তবে বাপেক্সের এখনকার যে ম্যানেজমেন্ট এবং বাপেক্সের যে বোর্ড, মানে সচিব মহোদয় নিজে ওখানে আছেন, এই বাপেক্স আসলে সিদ্ধান্ত ডাইনামিক হলে বাপেক্সের যে মেধাবী জনবল আছে বিভিন্ন পর্যায়ে, তারা তা ইমপ্লিমেন্ট করতে পারবে এবং ইমপ্লিমেন্ট করার জন্য তারা যোগ্য। জি, আপনার কাছে আসবো। আবার আমি যেতে চাই অধ্যাপক ডক্টর শামসুল আলমের কাছে। অধ্যাপক ডক্টর শামসুল আলম, একই প্রশ্ন আপনার কাছে। নিশ্চয়ই এই সুসংবাদ এবং গ্যাস, নতুন গ্যাস যুক্ত হলো, আপনার মূল্যায়ন, আপনার বিশ্লেষণ জানতে চাই। আমার বিশ্লেষণে আমি দুটো দিক আলোকপাত করতে চাই। প্রথমত হচ্ছে যে ইন্ডিজিনাস ক্যাপাসিটি ডেভেলপমেন্টের ব্যাপারটা একটা স্বাধীন জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। গ্যাস খাতে একমাত্র গ্যাস অনুসন্ধানের দেশীয় কোম্পানি বাপেক্স, সরকারি মালিকানাধীন কোম্পানি বাপেক্স দায়িত্বপ্রাপ্ত, এবং তার সক্ষমতার ব্যাপারটি নিয়ে নানাভাবে নানা দিক দিয়ে অতীতে কথা হয়ে আসছে। এবং সরকারের পলিসিতে দেখা যাচ্ছে যে যদি আমরা অতীতটাকে যদি সামনে আনি, পর্যালোচনা করি, তাহলে বাপেক্সের সক্ষমতা উন্নয়নের বিষয়টি অতীতে যতটা বেশি স্বাধীনতার পরপর বঙ্গবন্ধু সরকারের আমলে এই সেক্টরের সক্ষমতা উন্নয়নের ব্যাপারটি যতটা গুরুত্বপূর্ণ ছিল, পরবর্তী সরকারগুলোর আমলে এই ব্যাপারটিকে পেছনে চলে যায়। এখন বর্তমান সরকারের আমলে দেখা যাচ্ছে যে বাপেক্সের সক্ষমতা উন্নয়নের কতগুলো মানদণ্ডে আমি দেখতে চাই। একটা হচ্ছে গ্যাস উন্নয়ন তহবিল 2009 সালে যেটা গঠন করা হয়েছিল, সেটা মূলত গ্যাস উত্তোলন এবং অনুসন্ধানে সেই অর্থটা ব্যয় হবে, এবং সেখানে আমরা আমাদের গ্যাস বিলের সঙ্গে প্রায় ১,৫০০ কোটি টাকা বছরে দিয়ে যাচ্ছি। তার মানে প্রথমত প্রশ্ন ছিল যে বিনিয়োগ সক্ষমতা আমাদের দেশীয় কোম্পানি স্বল্প থাকার কারণে
আমরা আইওসির মাধ্যমে স্থলভাগের গ্যাস উত্তোলন করছি আমাদের সক্ষমতা শতভাগ থাকা সত্ত্বেও। পরবর্তীতে দেখা গেল যে সেই তহবিলের অর্থ থাকা সত্ত্বেও সেই তহবিলের অর্থ অনুসন্ধানে বিনিয়োগে সেই তহবিল বিভ্রান্তির শিকার হয়েছে এবং এসব ব্যাপার নিয়ে আমাদের হাইকোর্ট পর্যন্ত যেতে হয়েছে। এখন বর্তমানে দেখা যাচ্ছে যে এই যে কথাটা মোল্লা আমজাদ বলেছেন, আমিও তার কথার প্রতিধ্বনি করে বলতে চাই, যদিও রিজার্ভ হিসেবে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তারপরেও আমি বলবো যে বাপেক্সের সাকসেসটা জাতীয় পর্যায়ে এই যে সাকসেসের নিদর্শনটা, সেটা কিন্তু এখন আজকের প্রেক্ষাপটে জাতীয় সক্ষমতা উন্নয়ন, দ্যাট ইজ দ্য ইন্ডিজিনাস ক্যাপাসিটি ডেভেলপমেন্ট গ্যাস খাতে বাপেক্সের এই ইন্ডিকেটরটাকে আমি সামনে আনতে চাই। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে, এখন আমার প্রশ্ন যে বর্তমান সরকার বাপেক্সকে সক্ষমতা উন্নয়নের ব্যাপারে গুরুত্ব দিচ্ছে মোটামুটি ভাবে, নানা বক্তৃতা বিবৃতিতে বিশেষত জ্বালানি বিভাগের নজর এর উপরে আমি মনে করি যে শতভাগ আকৃষ্ট হয়েছে, কিন্তু তার জন্য কিছু আইন কানুন বিধি বিধান বাধ্যবাধকতা আসতে হবে। সেই বাধ্যবাধকতার জায়গাটাই আমি জ্বালানি সচিব মহোদয়কে বিশেষভাবে অনুরোধ করব যে আমাদের অভিযোগ রয়েছে যে জ্বালানি উন্নয়ন মানে গ্যাস উন্নয়ন তহবিলের অর্থটা যথাযথভাবে বিনিয়োগ হচ্ছে না। এই বিষয়টি দরকার হলে উনি আমাদেরকে নিয়ে একটা কমিটি করে খতিয়ে দেখবেন। উনি নতুন আসছেন, সব বিষয়গুলো ওনার কাছে যথাযথভাবে উপস্থাপিত না হয় স্বাভাবিক। আজকের প্রেক্ষাপটে এই বিষয়টি আমার বিশেষভাবে অনুরোধ রইল। আর তারপরের প্রশ্ন হচ্ছে যে পেট্রোবাংলাকে বলা হয়েছিল যে একটা 5 বছর মেয়াদী কৌশলগত পরিকল্পনা, এই অর্থ ব্যবহার করে পেট্রোবাংলা নিয়ে আসবে বাপেক্সকে সঙ্গে করে। স্টেক হোল্ডার যারা আমরা আছি, যারা টাকা পয়সা দিচ্ছি, সেই টাকা কিভাবে খরচ করে এর সক্ষমতা অর্থাৎ ইন্ডিজিনাস ক্যাপাসিটি গ্যাস খাতে কিভাবে তৈরি করা যায়, অর্থ মন্ত্রণালয় বেঁধে দেওয়া শর্ত বা লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে সেই স্ট্র্যাটেজিক পরিকল্পনা কিন্তু পেট্রোবাংলা আজকে পর্যন্ত আনেনি। আমি এটা অভিযোগ হিসেবে জ্বালানি মন্ত্রণালয়ের শীর্ষ নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ হিসেবে জাতির পক্ষ থেকে পেশ করছি যে তারা সেই স্ট্র্যাটেজিক পরিকল্পনা তৈরি ছাড়াই কি করে ইন্ডিজিনাস ক্যাপাসিটি ডেভেলপ করছে এই অর্থ দিয়ে, তার কিন্তু জবাবদিহিতাও তারা আনেনি বিআরসি কে দিয়েও তাদের কাছ থেকে জবাবদিহিতা নিশ্চিত করা যায়নি। এখানে বিআরসিরও নিষ্ক্রিয়তা আমরা লক্ষ্য করেছি। সুতরাং এই সমুদয় বিষয়টি বিবেচনায় নিয়ে একটা স্ট্র্যাটেজিক পরিকল্পনা তৈরি করে সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই অর্থের যাতে যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত হয় এবং সেই পরিকল্পনায় অন্তত স্থলভাগের শতভাগ গ্যাস উত্তোলন আমাদের শতভাগ নিজস্ব ক্ষমতায় নিশ্চিত করার জন্য একটা বিধি প্রণয়ন করা হোক। রেগুলেটরি কমিশনে এর আইনে বিধি প্রণয়নের ক্ষমতা সরকারের হাতে দেওয়া আছে। সরকার যেন এ ব্যাপারে একটা সুনির্দিষ্ট বিধিমালা তৈরি করে, যে বিধিমালার আওতায় বিআরসি বা পেট্রোবাংলা বা বাপেক্স তারা যদি এই টাকা যথাযথভাবে ব্যবহার করে তাদের সক্ষমতা উন্নয়নের নিদর্শন এই পরিকল্পনা মাফিক তৈরি করতে, নিদর্শন প্রমাণ করতে বা নিদর্শন দিতে, উদাহরণ সৃষ্টি করতে যদি ব্যর্থ হয়, তাহলে আমরা তাদেরকে জবাবদিহিতার আওতায় এই বিধির বলে বাধ্য করতে পারি। এইটা হচ্ছে আমার বিশেষ নিবেদন। জি, আপনার কাছে স্যার, আপনার কাছে আবার আসবো আমি। আপনি অনেকগুলো প্রশ্ন তুললেন যে বাপেক্সের জ্বালানি সক্ষমতা উন্নয়ন সহ আরও বেশ কিছু প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর আমরা জেনে আসতে চাই মোহাম্মদ আনিসুর রহমানের কাছে। মোহাম্মদ আনিসুর রহমান। জি, ধন্যবাদ আপনাকে। একই সাথে প্রফেসর শামসুল আলম এবং মোল্লা আমজাদ হোসেন দুইজন খুব চমৎকার বলেছেন। আমি ওই জায়গাতেই যেতে চাই যে আমরা প্রথমত আগে কি হয়েছিল, কি কেন করা হয়নি, বাপেক্সকে সক্ষম করা হয়নি বা বাপেক্সকে কাজ করতে দেওয়া হয়নি, এগুলি আমরা অনেক শুনেছি, অনেক আলোচিত হয়েছে। কিন্তু আমরা গত 1.5 বছর বা 1 বছর 8 মাস যাবৎ বাপেক্সকে সক্ষমতা নিয়ে এখন আর তেমন প্রশ্ন করার নাই, অন্তত পক্ষে আমাদের অনশোরে। এটা আমি দৃঢ় চিত্তে বলতে পারি। বাপেক্স সক্ষম, বাপেক্সকে নতুন অর্গানোগ্রাম করে দিয়েছি আমরা, আন্তর্জাতিক মানের। এটা একটা অনেকদিন একটা কনসাল্টিং ফার্মকে দিয়ে আমরা করেছি, সেখানে লোকবল নিয়োগ করা শুরু হবে। গত বোর্ডে সব চূড়ান্ত হয়ে গিয়েছে, নিয়োগের অনুমতি আমরা দিয়েছি।
আর বাপেক্সকে আমরা চাচ্ছিলাম যে আন্তর্জাতিক মানের করতে গেলে আন্তর্জাতিক মানের পে স্ট্রাকচার, এরকমও যে সরকারি পে স্ট্রাকচারের বাইরে আমরা দিতে চাই বা দেওয়ার অফারও রেখেছি। তারা এখনো ওইটাতে মানে একমত হননি, কারণ এখানে থাকলে পেনশনের একটা সুবিধা পাওয়া যায়, ওই সময় সেটা পাওয়া যাবে না। এগুলো আছে। বাপেক্স সত্যিকার অর্থেই সক্ষম, আমি বলবো বাপেক্সের যারা আছে তারা, বিশেষ করে এই কোভিড সিচুয়েশনে আমরা যে কাজগুলি করেছি, যেখানে বিদেশি এক্সপার্ট রাখা হয়েছিল কাজ করার জন্য, বিদেশি এক্সপার্ট গত 2020 সালের মার্চে চলে গিয়েছে, এরপরে আসেনি, আসবে না বলে জানিয়ে দিয়েছে। পরবর্তীতে আমাদের রিটায়ার্ড যারা ছিল তাদের থেকে আমরা তাদের জায়গায় রিপ্লেস করে কাজগুলি করিয়ে এনেছি। এটা খুবই চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য, আমাদের এতে আত্মবিশ্বাস আরো বেড়ে গিয়েছে। এবং বাপেক্সকে আগামী 2023 সাল পর্যন্ত, বাপেক্সের 23 সালের ডিসেম্বর পর্যন্ত বাপেক্সকে রেট গুলোর শিডিউল করে দিয়েছি আমরা, একটার পর একটা যাচ্ছে। এই যে জকিগঞ্জে সর্বশেষ যে গ্যাস ক্ষেত্রটি আবিষ্কার হলো, সেখানে কিন্তু এর আগে এই রিকটা আরো 2 জায়গায় কাজ করে গিয়েছে আগের 9 মাসে, এবং ওখানে নির্ধারিত সময়ের আরো 15 দিন আগেই কাজ শেষ করা সম্ভব হয়েছে, এবং নির্ধারিত যে ব্যয় সীমা তার থেকে 15 কোটি টাকা আরো কম লেগেছে, যেটা এস্টিমেটেড কস্ট ছিল, এবং যেটা যে কোনো অর্থেই আন্তর্জাতিক অন্যান্যদের তুলনায় ক্ষেত্র বিশেষে মানে 1/3 কম অথবা অর্ধেক কমে করা হয়েছে। এটা একদিকে যেমন আমাদের সাফল্যের পাল্লাটা ভারী করেছে, ব্যয় কমিয়েছে, পাশাপাশি আমাদের মানে কি বলে সময়ও কম লেগেছে। আমি আশাবাদী যে বাপেক্স সমগ্র বাংলাদেশেই করতে পারবে, করা হবে। যেটা মোল্লা আমজাদ বলেছিলেন যে ওখানে গ্যাস ক্ষেত্রটা অত বড় না, গ্যাস ক্ষেত্রটা বড়, গ্যাস ক্ষেত্রের একটা কূপ মাত্র আমরা খনন করেছি, আমরা আরো 3টা কূপ খনন করবে। ওখানে যেই তথ্য আছে, এই তথ্য কিছু ঘাটতি আছে। আমরা ইতিমধ্যে একটা প্রজেক্ট অ্যাপ্রুভ করেছি, ওখানে একটা 3D সাইসমিক সার্ভে হবে, অল্প সময়ের মধ্যেই শেষ হবে, তারপরে আমরা আরো 3টা কূপ খননে যাব, এবং আমরা আশাবাদী ওগুলিতে পাবো। মোহাম্মদ আনিসুর রহমান, আমি আরেকটি বিষয় জানতে চাই যে ডক্টর শামসুল আলম বেশ কিছু প্রশ্ন করলেন যে এই যে বাপেক্সের সক্ষমতা উন্নয়ন, এই সব ক্ষেত্রে বা জবাবদিহিতার বিষয়গুলো আনতে কতগুলো বিধিবিধান করার বা আইনের সংস্কারের পরামর্শ তিনি দিয়েছেন, এই জায়গাটিতে আপনি কি বলবেন? জি, আপনার যেটা প্রফেসর শামসুল আলম সাহেব বলছেন যে আমরা একটা বিআরসি যে ট্যারিফ নির্ধারণ করেন, সেখানে সেই ট্যারিফ থেকে একটা অংশ নিয়ে আমরা 2টা ফান্ড তৈরি করেছি, আইনের আওতায় করা হয়েছে। সেই 2টা ফান্ডের একটা হচ্ছে গ্যাস উন্নয়ন তহবিল, আর একটা হচ্ছে এনার্জি সিকিউরিটি ফান্ড। আমরা গ্যাস উন্নয়ন তহবিলের এই টাকাটা মূলত গ্যাস কূপ অনুসন্ধান অথবা গ্যাস কূপের উন্নয়ন কিংবা ওয়ার্কওভার এগুলো করার জন্য ব্যবহার করছি, এবং সম্পূর্ণ টাকাটা গ্যাস উন্নয়ন তহবিল থেকে নেওয়া হয় না, ওখান থেকে মেজর অংশ নেওয়া হয়, আবার কোম্পানির থেকেও নিয়ে ম্যাচিং ফান্ড করে করা হয়। এখন যেটা বলেছেন যে হ্যাঁ, ওখান থেকে কিছু অর্থের হয়তো আগে প্রপার ইউজ হয়নি, কিন্তু এখন আমরা পুরোপুরি এই গ্যাস উন্নয়ন তহবিলের টাকা দিয়েই সব কাজ করছি। আগামী 3 বছরে যে প্রোগ্রামগুলি করা হচ্ছে সেখানে অধিকাংশই গ্যাস উন্নয়ন তহবিলের, এবং আপনারা যদি গত 10 বছরের একটা পরিসংখ্যান দেন, দেখা যাবে যে ওখানে বাপেক্স এই পর্যন্ত 15টা গ্যাস খনন করেছে, তার মধ্যে প্রায় 7টাই তারা সফলতা অর্জন করেছে, 8মটাতে ড্রাই হয়ে গিয়েছে, 8টাই করেছিল, 8টার মধ্যে 7টা। এই কোভিড সিচুয়েশন গত 1 বছর 5 মাসে কিন্তু তারা আরো 2টা কূপ খনন করেছে নতুন। একটা হচ্ছে কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইলে একটা গ্যাস, সেখান থেকে প্রায় আমরা 22 থেকে 24 মিলিয়ন দিয়ে দেওয়ার সক্ষমতা আছে আমাদের। আরেকটা করেছে সিলেটের হরিপুরে। এই 3টে, সেখান থেকেও আমরা 10 মিলিয়নের মতো দিতে পারবো। অল্প একটু পাইপলাইন করা লাগবে, সেই পাইপলাইন এ মাসেই শেষ হয়ে যাবে, সেখানে আরো প্রায় 10 মিলিয়ন আমরা যুক্ত করতে পারবো। এছাড়া ওয়ার্কওভার করেছে আরো প্রায় 4টা, সেখানেও বেড়েছে। আমরা এই কোভিড সিচুয়েশনে দিতে পারছি, দিব, এই মিলায় প্রায় 96 মিলিয়ন কিন্তু সংযুক্ত
হচ্ছে। কাজে এই যে কাজগুলো করতে গিয়ে বিপুল টাকা লেগেছে, কিন্তু সেটা যে কোনো তো বিবেচনায় অন্য যে কোনো কূপ খননের চেয়ে অনেক কম টাকায় খরচ করা হয়েছে, ব্যয় করা হয়েছে সেখানে। দ্বিতীয়ত, এখন আমরা যেই বিধিবিধানগুলো সেগুলোর চিন্তা করছি, যেটা প্রফেসর শামসুল আলম পায়রা, জনগণের ট্যারিফ থেকে আমরা নেই, জবাবদিহিতা অবশ্যই করতে হবে। আমরা জবাবদিহিতার ঊর্ধ্বে না। ওখান থেকে কিছু টাকা তারা ভিন্ন হইতে ব্যবহার করেছিল, বিআরসি সেটা চিঠিও দিয়েছে, আমরা ওইটা অন্যভাবে রিইম্বার্স করার চেষ্টা করছি, যাতে ওই টাকা এই পারপাস ছাড়া অন্য কোনো পারপাসে ব্যবহার না হয়। এনার্জি সিকিউরিটি যেটা আছে, আপনারা জানেন যে আমরা 2018 সালের সেপ্টেম্বর থেকে এলএনজি আনছি। আমরা এলএনজির টাকাটা মূলত ওখান থেকে দেই, আর সরকার ভর্তুকি হিসাবে কিছু টাকা দেন এক এক বছর, এক এক অর্থ বছর এক এক রকমের। এটার উপর আমি এই কথা নিশ্চিত করতে পারি, কারণ এখন বিআরসি, আগে বিআরসি, বর্তমান যে বিআরসি, এই বিআরসি কিন্তু অনেক তৎপর, আমাদের উপর ওয়াচডগের মতো এরা আছে। তারা কিন্তু প্রায়শই আমাদের এই কর্মকাণ্ড নিয়ে চিঠিপত্র দেয়। আমরা কিন্তু তাদের সাথে একসাথেই, আমি দ্বিমত পোষণ করছি না, যেগুলো আমরা অন্য জায়গায় ব্যয় করেছিলাম সেটাকে রিইম্বার্স করে ওই ফান্ডে ওই টাকাটা রাখবো, যাতে ওখান থেকে আমরা শুধুমাত্র এই কাজেই ব্যবহার করি, অন্য কোনো কাজে না। জি, আপনার কাছে আসবো আবার। মোল্লা আমজাদ, আপনার দুজনের আলোচনা শুনছিলেন, আলোচনার মধ্যেই আসলো যে এই আইনের সংস্কারের বিষয়গুলো, জ্বালানি নিরাপত্তা বা জ্বালানির খাতের বর্তমান ভবিষ্যৎ নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি, নিশ্চয়ই যুগের সাথে তাল মিলিয়ে আইনের সংস্কার করা দরকার। সেই জায়গাটাতে আপনার বক্তব্য। দেখুন, অনেকগুলো প্রশ্ন আসছে। প্রথমে আমি সচিব মহোদয়কে একটা কারণে ধন্যবাদ জানাতে চাই, যে এই গ্যাস উন্নয়ন তহবিলের অর্থ ব্যবহারের যে ব্যত্যয় হয়েছে সেটা উনি জেনেছেন এবং উপলব্ধি করেছেন, এবং এটাও উপলব্ধি করেছেন যে এই টাকা আবার এখানে ফিরে আসার জন্যে তেল গ্যাস অনুসন্ধান কাজে বা তেল গ্যাস উন্নয়নের কাজে লাগানোর জন্যে এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত। তার কারণ এই ফান্ডটা ডেডিকেটেড করার পরও বাংলাদেশের তেল গ্যাস যথাযথভাবে উন্নয়ন করতে গেলে আরও অনেক বড় তহবিল দরকার। আমি তো মনে করি প্রত্যেক বছর জাতীয় বাজেটে $1 to $1.5 বিলিয়ন ডেডিকেটেড করা উচিত বাংলাদেশের তেল গ্যাস অনুসন্ধানের জন্য। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমি নতুন কোনো আইন বিধিবিধান এগুলো নিয়ে বাংলাদেশের এনার্জি সেক্টর বা গ্যাস সেক্টরের দরকার আছে বলে আমার মনে হয় না। এই কারণে হয় না যে আমাদের প্রচুর ভালো ভালো আইন আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে বাংলাদেশের এনার্জি সেক্টরে যে কাঠামো তৈরি হয়েছিল, এখানে একটু অ্যাডজাস্ট করে শুধু যদি প্রকৃত প্রস্তাবে মানে মাইন্ডসেট করে বাস্তবায়নের দিকে যাওয়া যায়, তাহলে কিন্তু আইনের হ্যাঁ, এই বাস্তবায়নের দিকে যাওয়া গেলেই চলে। নতুন কোনো সংস্কার করার দরকার নাই। যেমন সচিব মহোদয় বলেছেন যে প্রবাসী বা রিটায়ার্ড জনবলকে কাজে লাগানোর। আমরা যেসব কাজ গ্যাস সেক্টরে বিদেশি বিশেষজ্ঞদের দিয়ে করাচ্ছি, যেটার জন্যে আমি হয়তো $1 খরচ করছি, এই কাজ আমরা যদি প্রপারলি একটা লিস্টিং করি, নন রেসিডেন্স বাংলাদেশি যারা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং এমনকি বঙ্গবন্ধু 75 সালের নৃশংস হত্যাকাণ্ডের আগে যেই জনবলগুলোকে উচ্চশিক্ষার জন্য রাসায়ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন, তারা দেশে ব্যাক করার পর, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর তারা আর এখানে কোনো জব পাননি, বিদেশে চলে গেছেন। এরা যে বিদেশি বিভিন্ন তেল গ্যাস অনুসন্ধান কাজে, তাদেরকেও যদি আমরা তালিকা করে ফিরে নিয়ে সেই কাজগুলো নিয়ে লাগাতে পারি। যেমন ইতোমধ্যেই বাপেক্সের 2 জন কনসালটেন্ট, স্থানীয় কনসালটেন্ট, একজন আইওসিতে কাজ করতেন, একজন নরওয়ের একটা অনেক বড় কোম্পানিতে কাজ করতেন, সার্ভে কোম্পানিতে। এই 2 জনকে বাপেক্স তার কনসালটেন্ট হিসেবে নিয়োগ করেছে, এবং আমার ধারণা বিদেশি কনসালটেন্টের চেয়ে কম পয়সায় ভালো সার্ভিস পাচ্ছে। ডক্টর আলম, আমি যদি ভুল না করি, একটা বিষয় মানে উনি বারবারই স্পষ্ট করে বলেন, কিন্তু আজকে স্পষ্ট করে বলেননি, একটু ঘুরিয়ে বলেছেন যে আইন করা দরকার, মানে স্থলভাগে যাতে অন্য কেউ সব কিছুই বাপেক্স করবে। এই বাধ্যবাধকতা করার সময় কিন্তু শেষ হয়ে গেছে। তার কারণ হচ্ছে, ধরেন বাংলাদেশে সহজ পদ্ধতিতে বড় গ্যাস পাওয়ার যে ক্ষেত্রগুলো, এগুলো কিন্তু শেষ হয়ে গেছে। কিন্তু এখন আমাদেরকে অনেক বেশি অনুসন্ধান, কূপ খনন করতে হবে, অনেক বেশি আবিষ্কার করতে হবে, এবং এই ছোট ছোট মানে গ্যাসের যে সন্ধান আমরা পাবো, এইগুলোকে যুক্ত করে এন্ড অফ দ্য ডেতে আমাদের একটা বড় গ্যাস যোগ করতে হবে আবার সিস্টেমে, যাতে আমার এলএনজি নির্ভরতা কমে। কারণ এলএনজি নির্ভরতা কমলেই আমার দাম বেড়ে যাবে। বাপেক্স রেডি, কিন্তু ভাবার কোনো কারণ নেই। আমাদের যে নিড,
মানে অব্যাহতভাবে গ্যাসের যে নিড, আমি যদি গ্যাস সেক্টর মাস্টার প্ল্যানের দিকে দেখি, সেখানে বলা আছে 2041 সালে আমার প্রতিদিন 6,500 মানে বেস সিনারিতে 6,500 গ্যাস লাগবে, 30-এ যেয়ে লাগবে আমার প্রায় 4,000। এই গ্যাস আমার লোকাল সোর্স থেকে হবে না, আমার আমদানি করতে হবে। কিন্তু আমি যতটা আমদানি বিকল্প নিজস্ব সোর্স থেকে নিতে পারি সেটাই কিন্তু আমার ব্যয় সাশ্রয় করবে প্রাথমিক এনার্জির যোগানের জন্যে। তো আমাকে শুধু যদি আমি মানে বাপেক্স নির্ভর হয়ে থাকি, আমি দেখছি যেমন হিলে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম খুব সম্ভাবনাময় জায়গা কিন্তু ঝুঁকিপূর্ণও বটে। যেমন মোবারকপুর স্ট্রাকচার, যেখানে বাপেক্স আরও কিছু কাজ করলে হয়তো সাকসেস পেতে পারে, আমরা ফেল করেছি। বা ওয়েস্টার্ন জোনে কিছু স্ট্রাকচার আছে যেগুলো ঝুঁকিপূর্ণ। আমি এই রিস্ক ইনভেস্টমেন্টে আমি কেন আইওসিকে ছেড়ে দিচ্ছি না? আমি হিলের জন্য কেন বাপেক্সের সাথে একটা জয়েন্ট ভেঞ্চার আনছি না কেন? বাপেক্স নেতৃত্বে থাকুক, কিন্তু এই কাজটা দ্রুত গতিতে করার জন্য তার সাথে অন্য কেউ যোগ হতে পারে। এবং ইন্টেনশন, মানে মন্ত্রণালয়ের ইন্টেনশন সবসময় কিন্তু বাপেক্সকে কাজ করানোর মতন থাকে না। বলতে দ্বিধা নেই, সচিব মহোদয় এখানে উপস্থিত আছেন, উনি বাপেক্সের বোর্ডের চেয়ারম্যান। এই মুহূর্তে মন্ত্রণালয় জ্বালানি বিভাগের ইন্টেনশন টুয়ার্ডস বাপেক্স এটা খুবই পজিটিভ, যার কারণে বাপেক্স ম্যানেজমেন্ট কিন্তু কাজ করতে পারছে। বলতে কোনো বাধা নেই, আমাদের মিড লেভেলে যারা প্রকৃতপক্ষে ফিল্ডে কাজ করে প্রচুর যোগ্য লোক আছে, তাদেরকে যথা জায়গাতে বসিয়ে তাদের দক্ষতাকে কাজে লাগানোই আসল কথা। এখন এইটা লাগানোর দায়িত্ব কিন্তু বোর্ডের। এবং উনি সচিব মহোদয় কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে এসেছে, যে আজকে দেখবেন যে পাওয়ার সেক্টরের যে সাকসেস, সেটা হচ্ছে সরকারি বেতন কাঠামো থেকে বাইর হয়ে উচ্চতর বেতন কাঠামো দেওয়ার কারণে। আপনি বাপেক্সকে দিয়ে আইওসির মতন সার্ভিস আশা করবেন আর বাপেক্সকে বেতন দেবেন সরকারি বেতন স্কেলে, তাহলে হবে না। একজন কর্মকর্তার, যে সচিব মহোদয় যদিও এটা কিছুটা বাড়িয়েছেন, একজন কর্মকর্তার সারাদিনের ফুড অ্যালাউন্স ছিল 350 টাকা বাপেক্সের। আপনি বলুন তো, যে ফ্যামিলি ছেড়ে মাঠে গিয়ে কাজ করে 350 টাকা তার খাওয়ার জন্য, এটা তো অসম্মানেরও। এই সচিব মহোদয় এই বোর্ডে নিয়ে এসে এটা কিছুটা বাড়িয়েছেন। কিন্তু এই যে এই ছোটো ছোটো বিষয়গুলো, যেগুলো প্রাপ্তি এবং তার কাজের স্বীকৃতি হিসাবে বাড়ানো দরকার, আমরা মানে তাদেরকে যে ইনসেন্টিভ দিচ্ছি, এগুলো এনশিওর করলেই কাজ হবে। বাপেক্স কাজ করবে, অবশ্যই আরও ভালো কাজ করবে। কিন্তু মানে আমি দুইটা বিষয় আবারও গুরুত্ব দিচ্ছি, যে গ্যাস ডেভেলপমেন্ট ফান্ড তো বটেই, আমাদের ন্যাশনাল বাজেটে একটা থোক বরাদ্দ বাংলাদেশের তেল গ্যাস অনুসন্ধানের জন্য নেক্সট অন্তত 10 ইয়ার্স থাকা উচিত। জি, আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে এসে আরও বিস্তারিত আলোচনা করতে পারবো। দর্শক, ইভ্যালি 21 রাতে নিচ্ছি ছোট্ট একটা বিরতির সাথেই থাকুন। দর্শক, ইভ্যালি 21 রাতে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় জ্বালানি খাতের বর্তমান ও ভবিষ্যৎ। আমি যেতে চাই অধ্যাপক ডক্টর শামসুল আলমের কাছে। ডক্টর শামসুল আলম, আপনার কাছে জানতে চাইব যে আসলে জ্বালানি খাতের বর্তমান মোটামুটি সবারই জানা, আপনার কাছে জানতে চাইব যে ভবিষ্যতের দিকটা কিভাবে আপনি বিশ্লেষণ করবেন এবং ভবিষ্যৎ কি হওয়া উচিত এবং সেক্ষেত্রে পরিকল্পনাগুলো আসলে কি থাকা উচিত। প্রথম যে বিষয়টি নিয়ে আমরা শুরু করেছিলাম সেটা শেষ পর্যায়ে চলে এসছে, এবং জ্বালানি সচিব সাহেব যে কথাটা বলেছেন যে গ্যাস উন্নয়ন তহবিলের অর্থ যথাযথভাবে ব্যবহারের বিষয়টি মন্ত্রণালয় নিশ্চিত করছে, এটা খুবই আশার কথা এবং এটা খুবই স্বাগত জানানোর কথা। এবং আগে যতটা ব্যত্যয় বিপত্তি হয়েছে সেটার অন্তত সংশোধন এবং রিভিউ করে মোটামুটি ভাবে এটা লাইন আপ করার চেষ্টা করছেন, এবং এই অর্থে ব্যয় যে কি ধরনের কাজকর্ম হচ্ছে তার একটা বিবরণ দিয়েছেন। কিন্তু একটি বিষয় আমি ওনাদেরকে আবার বিবেচনার জন্য রাখবো, সেটা হচ্ছে বাপেক্সকে ভোক্তাদের কাছে তার কাজকর্মের জবাবদিহিতার বিধিবদ্ধ নিশ্চিত করা। মূল্যহার নির্ধারণের সময় তারা যে প্রস্তাব নিয়ে আসে, যদিও আপস্ট্রিমের এই প্রোডাকশনের ক্ষেত্রে বিআরসির জুরিডিকশন নেই, গণশুনানির আনার সুযোগ নেই আইনের সীমাবদ্ধতার কারণে, তারপরেও যেগুলো আমরা স্ক্রুটিনি করে দেখেছি, সব কোম্পানি, প্রোডাকশন কোম্পানি, অনুসন্ধান কোম্পানি, ডিস্ট্রিবিউশন কোম্পানি, সঞ্চালন কোম্পানি, তাদের অযৌক্তিক ব্যয় বাড়ছে এবং এই সমস্ত কোম্পানিতে নানা ধরনের অসঙ্গতি, আর্থিক অসঙ্গতি পাওয়া যাচ্ছে। সেটা জ্বালানি বিভাগের পক্ষে এইটা দেখা বা এটা নিয়ন্ত্রণ করা এককভাবে সম্ভব নয়। সুতরাং এখানে
অবশ্যই ভোক্তাদের অধিকার সুপ্রতিষ্ঠিত করার জন্য তারা যে গ্যাস কিনছে, যে গ্যাস বিতরণ হচ্ছে, যে গ্যাস সঞ্চালন হচ্ছে, এইসব ক্ষেত্রে সেগমেন্ট ব্যয়গুলো যৌক্তিক ব্যয় হচ্ছে কিনা এটা তাদের দেখার সুযোগ সৃষ্টি করা। অলরেডি সুযোগ সৃষ্টি হয়েছে, কিন্তু আরো বিধিবদ্ধভাবে সুযোগ সৃষ্টি করা এবং সুযোগের আওতায় আনা। এবং আমি যেটা বলে গেছি যে শুধু স্ট্র্যাটেজিক প্ল্যান এই অর্থের নয়, প্রত্যেকটা যে ডেভেলপমেন্ট প্ল্যান হচ্ছে যেটা চাহিদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ, যেটা জ্বালানি খাতে এবং কোল সেক্টরে এবং গ্যাস সেক্টরে সব জায়গাতেই দেখা যাচ্ছে যে যে পরিমাণ অবকাঠামো উন্নয়ন হচ্ছে, সম্পদ অর্জন হচ্ছে, তা কিন্তু চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একটি বিষয় আমরা যথাযথভাবে গুরুত্ব দিয়েছি যে যে সম্পদ যতটুকু ব্যবহার হবে তাকে তার সঙ্গে সমন্বয় সঙ্গতি রেখে মূল্যায়ন নির্ধারণ হবে এবং রেভিনিউ রিকোয়ারমেন্ট তার ভিত্তিতে হতে হবে। কিন্তু সেই জায়গাটায় একটা ফাঁক এবং ফাঁকি রয়ে গেছে। অ্যাসেট ইউজড অ্যান্ড ইউজফুল শব্দটা লেখা হয়েছে। ইউজফুল মানে কি, যে আপনার বিতরণ ক্ষমতা বা সঞ্চালন ক্ষমতা বা উৎপাদন ক্ষমতা যা তৈরি করা হয়েছে তা যদি ব্যবহার নাও হয়, তাহলে সেটাকে ডেপ্রিসিয়েশন কস্টের আওতায় এনে রেভিনিউ রিকোয়ারমেন্ট ধরে মূল্য নির্ধারণ হচ্ছে। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, তা না হলে ইউটিলিটি গুলোর অযৌক্তিক ব্যয় বৃদ্ধি, এ কথাটা ভদ্র ভাষায় আমি বলছি, তবে স্থূল ভাষায় বলতে হবে যে এদের দুর্নীতি নিয়ন্ত্রণ করা যাবে না। এটা বোর্ডের পক্ষে এটা দেখা সম্ভব নয়। এবং এদের পরিকল্পনা, তারা যে পরিকল্পনা করে তাদের উন্নয়ন যে শখ তৈরি করছে, যে নিজস্ব পরিকল্পনা, এই যে নিজস্ব অর্থ ব্যয় যেটা করছে, সেটার কিন্তু এখন কোনো জবাবদিহিতা নেই। মন্ত্রণালয়ে তারা জমা দেয়, কিন্তু মন্ত্রণালয়ের পক্ষে এগুলো পুরোপুরি যথাযথভাবে বিচার বিশ্লেষণ করে করা সম্ভব নয়। মন্ত্রণালয়ের কাজও সেটা নয়, এটা পুরোপুরি প্রফেশনাল কাজ। 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে যে জরুরি বিধান যেটা রাখা হয়েছে জ্বালানি এবং বিদ্যুতের, যার প্রেক্ষিতে ডাইরেক্ট পারচেজ হচ্ছে, ডাইরেক্ট এই সমস্ত কন্ট্রাক্ট করা হচ্ছে, চুক্তিবদ্ধ হচ্ছে, এটা একটা ভয়ানক সর্বনাশা পরিণতি ডেকে নিয়ে আসছে। এবং সরকারের এই সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড সরকারের ললাটে কলঙ্ক তিলক এঁকে দিচ্ছে। এখান থেকে সরকারকে মুক্ত না করতে পারলে আমরা যত ধরনের বিবরণী দেই না কেন, তা আলটিমেটলি জনগণের কাছে কোনো উৎসাহ তৈরি করবে না। আমি চাই যে এখন যে উদ্যোগ নেওয়া হয়েছে, যে উদ্যোগ যে আবারও এই আইনের মেয়াদ বৃদ্ধি করতে হবে, দয়া করে এই সর্বনাশা উদ্যোগ থেকে ফিরে আসুন। সরকার যেন আর এটার ফাঁদে পা না দেয়। এ দিয়ে মানুষের কোনো কল্যাণ হচ্ছে না। মানুষ কোনোভাবেই রিকগনাইজ করে না যে এটার এই আইনের প্রয়োজন আছে। মানুষ এই আইনকে জনস্বার্থ বিরোধী আইন বলে মনে করে। তারপরে যে বিষয়টি এসছে, যে কানেকশন, সেটা বিদ্যুৎ কানেকশন হোক, গ্যাস কানেকশন হোক, এই কানেকশনের জায়গাটা অবৈধ কানেকশন আর কোনোভাবেই যেন সরকার বৈধতা না দেয়। এবং অবৈধ কানেকশনের যা আইনানুগ শাস্তি ফৌজদারি বিধিবিধানের আওতায়, সেইটা যে উদ্যোগ এখন জ্বালানি বিভাগ নিয়েছে তার জন্য ধারাবাহিকতা অব্যাহত থাকে। এবং এর আওতায় যারা অপরাধী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে, দুর্নীতি দমন কমিশন মামলা করবে এবং আইনি প্রক্রিয়ায় তা নিষ্পত্তি হবে। আমি মনে করি জ্বালানি বিভাগের উদ্যোগে অলরেডি বড় প্রক্রিয়া কয়লা চুরির মামলা চলছে, নাইকো মামলা চলছে, তারপরে এশিয়াটিক অয়েলের মামলা প্রক্রিয়াধীন আছে। সম্ভবত আমি যতদূর জানতাম জ্বালানি বিভাগ থেকে দুর্নীতি দমন কমিশনকে অনুরোধ করার কথা বা তাদের কাছে চিঠি দেওয়ার কথা তাদের দুর্নীতি। ডক্টর শামসুল আলম, আমরা একটু ভবিষ্যতের চিত্রটি দেখতে চাই। ভবিষ্যতের জ্বালানি খাতের, আমরা জ্বালানি নিরাপত্তার কথা বলি, আমাদের সাগরে তেল গ্যাস অনুসন্ধানের কথা দীর্ঘদিন ধরে বলে আসছি। সেই জায়গাটিতে আপনার কাছে একটু আসতে চাই, যেহেতু এটি ভবিষ্যতের প্রশ্ন। সেই জায়গাটিতে আপনার পরামর্শ কি? আমার প্রথম পরামর্শ হচ্ছে যে যেহেতু কোম্পানি স্ট্রাকচারে চলছে, কিন্তু কোম্পানির কর্মচারী কর্মকর্তাদের সমস্ত সুযোগ সুবিধা তাদের কিন্তু পারফরমেন্স ভিত্তিতে নয়। সুতরাং পারফরমেন্স ভিত্তিতে তারা চাকরির সুযোগ সুবিধা পেতে হবে। সরকারি নিয়ম কানুনের আওতায় একদিন চাকরি পেয়েছে, গতানুগতিকভাবে পদোন্নতি পাওয়া, ইনক্রিমেন্ট পাওয়া, সবকিছু পাওয়া। একটা ব্যক্তিগত কোম্পানির ঠিক যে প্রিন্সিপালে তার কর্মচারীদের চাকরি নিয়ন্ত্রণ করে, ঠিক সেই প্রিন্সিপালের আওতায় তাদের দক্ষতা উন্নয়নের সাপেক্ষে তাদের সুবিধাদি বরাদ্দ যদি না হয়, তাহলে কখনোই আমরা যে কথাটা আমি শুরুতেই বলেছিলাম যে ইন্ডিজিনাস ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, যেটা অর্থাৎ সক্ষমতা উন্নয়নের জায়গাটা বড় বেশি সীমাবদ্ধতার শিকার হবে। এইটা গেল একটা দিক। দ্বিতীয়ত কথা, আপনি কয়লার কথা প্রথমেই বলেছিলেন। কয়লা 25 বছর কয়লা
কোম্পানি আমরা বড় প্রক্রিয়া তৈরি করেছি, কিন্তু সেই বড় প্রক্রিয়া 1 কেজি কয়লা তৈরি উত্তোলন করারও সক্ষমতা অর্জন করেনি। এবং তারা যে সক্ষমতা অর্জন করেনি সেটা ক্যাবের তদন্ত রিপোর্টে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। এবং আমি মনে করি যে জ্বালানি বিভাগ আমাদের সেই তদন্ত রিপোর্টটা রিভিউ করবে, এবং তারা যতদিন পর্যন্ত পারফরমেন্স এই কয়লা তোলার জন্য উন্নতি না করতে পারবে, তারা এখন পর্যন্ত তারা কয়লা তোলার জন্য ভার্টিক্যাল এক্সপানশন করে কয়লা তোলা বিদ্যমান টেকনোলজিতে সম্ভব না, হরাইজন্টাল এক্সপানশন করার জন্য তাদের পরিকল্পনা দেওয়ার কথা আমরা বলে এসেছিলাম, কিন্তু কোম্পানির তরফ থেকে সেসব পরিকল্পনা জমা দেওয়া হয়েছে কিনা আমার জানা নেই। পেট্রোবাংলার এসব ব্যাপারে উদ্যোগ নেই। পেট্রোবাংলা কারিগরি ভাবে তারা তাদের যে রোলটা প্লে করা দরকার, তাদের এই রোল প্লে করার ব্যাপারে তাদেরকে আরো বেশি জবাবদিহিতার আওতায় আনতে হবে। দ্বিতীয়ত প্রশ্ন যেটা, যে সবচেয়ে বড় জায়গাটা সেটা হচ্ছে রেগুলেশনটা। যদি যেহেতু এই খাতকে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে, যে সংস্থায় এই খাত যে পিরিয়ডে নানা ধরনের ফুয়েল ট্রান্সফরমেশন হচ্ছে, নানা ধরনের আইন কানুনের পরিবর্তন হচ্ছে, অর্গানাইজেশনাল স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, সেই সমস্ত জায়গাতে বিশেষত রেগুলেশনের জায়গাটা যদি আরো বেশি স্ট্যান্ডিং না করা যায়, আপস্ট্রিম রেগুলেশন এবং ডাউন স্ট্রিম রেগুলেশন এবং রেগুলেটরদের যদি কর্তৃত্বটাকে যদি স্বার্থ সংঘাত মুক্ত না করা যায়, তাহলে সেক্ষেত্রে এইসব ব্যাপারগুলোকে যথাযথভাবে, যে কথাটা মোল্লা আমজাদ বলেছে, আইন অনেক কিছুই আছে, হ্যাঁ, তারপরেও আমি বলবো আইনের বিশেষ বিশেষ জায়গায় আবার আমাদের নজর দেওয়ার সময় এসছে, কারণ আমরা অনেক বেশি প্রগ্রেসিভ হয়ে এসছি। অনেক কিছু আমাদের অ্যাড্রেস করার দরকার আছে, যেমন ভোক্তাদের অধিকার জ্বালানি ক্ষেত্রে অ্যাড্রেস করার বিষয়টি উপেক্ষিত হয়েছে। এখন সেসব বিষয়গুলো এখন গুরুত্ব দেওয়া হচ্ছে, তা না হলে জ্বালানি নিরাপত্তার সঙ্গে এটা সংশ্লিষ্টতা এবং সেখানে বাধাগ্রস্ত হচ্ছে জ্বালানি নিরাপত্তা। জ্বালানি নিরাপত্তা বাধাগ্রস্ত হলে রাইট টু লাইফ, অর্থাৎ সংবিধানের 32 ধারায় যে রাষ্ট্র যে গ্যারান্টি দিয়েছে সেটা সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। তার মানে আমরা যত বেশি প্রগ্রেস হচ্ছে, আমাদের জুরিডিকশন গুলো বাড়ছে, আইনের সীমাবদ্ধতাগুলো অতিক্রম করার দরকার হচ্ছে। এই বিষয়গুলো টোটালিটি সার্বিকভাবে হোলিস্টিক অ্যাপ্রোচের আওতায় আনতে হবে। তার জন্য আমি জ্বালানি বিভাগের কাছে এককভাবে তার দৃষ্টি আকর্ষণ করে তার কাছে দাবি করব না। আমি মনে করি এর জন্য ভোক্তাদেরও যথেষ্ট সচেতন হওয়া দরকার আছে, তাদেরকেও এইসব ব্যাপারে প্র্যাগমেটিক হয়ে আগাতে আসতে হবে, গঠনমূলক সমালোচনা করতে হবে এবং সরকারকে সমৃদ্ধ করার জন্য তাদেরকে নানা দিক দিয়ে সরকারকে সহায়তা করতে হবে এবং সরকারের ভুল ত্রুটিগুলো আপনার কাছে আসবো। আমি একটু সুযোগ দিতে চাই মাননীয় সচিবকে, সচিব মহোদয়ের কাছে যেতে চাই। সচিব মহোদয়, আপনার কাছে জানতে চাইবো যে তেল গ্যাস অনুসন্ধান, সাগরে তেল গ্যাস অনুসন্ধানটা, এটা আমরা আসলে সমুদ্র বিজয়তে অনেকদিন হয়ে গেল, কেন এখনো পর্যন্ত সাগরে তেল গ্যাস অনুসন্ধানটা আমরা করতে পারছি না বা ব্যবস্থা নিচ্ছি না? জি, আমি একটু আপনার এই প্রশ্নটা একটু আগে অন্য একটু কথা বলে তারপরে যাচ্ছি ওখানে। সেটা হচ্ছে যে ধরেন আমাদের মোল্লা আমজাদ সাহেব আগে বলেছিলেন যে ওনার সময়ে যে আমরা কেন পার্বত্য চট্টগ্রাম কিংবা পশ্চিমাঞ্চল কিংবা মোবারকপুরের কথা বললেন, যে সেই সব জায়গায় আমরা কেন জয়েন্ট ভেঞ্চার ইয়েতে যাচ্ছি না। আমরা ইতিমধ্যেই ইউআই চেয়েছি। আমরা যেই ব্লক 22B 14, 15 এখানে, এটা হলো নর্থ ইস্ট টু আমাদের দেশের নর্থ ইস্ট টু সাউথ ইস্ট, এই পুরো জায়গাটাই কিন্তু প্রসপেক্ট এরিয়া গ্যাস এবং তেলের, বিশেষ করে পাহাড়ি অঞ্চলটা আমাদের এটা খুবই সম্ভাবনা আছে। সেখানের জন্য আমরা জয়েন্ট ভেঞ্চারের জন্য আমাদের সাথে বাপেক্সই থাকবে, বাপেক্সের সাথে অন্য আরেক কেউ যারা যোগ্য তাদেরকে জয়েন্টলি আমরা কাজটা করব, এইরকম উদ্যোগ আমরা নিয়েছি। এবং এখানে গত 31 তারিখে যেটা বলছিলেন যে আমরা দেশি বিদেশি, মোল্লা আমজাদ সাহেব সুন্দর মতো বলেছেন, আমরা সমগ্র পৃথিবীতে যত জিও সায়েন্টিস্ট আছে তারা একটা উদ্যোগ নিয়েছে। তাদেরই এক বন্ধু বা পেট্রোবাংলায় চাকরি করতেন, একজন জিও সায়েন্টিস্ট, তার স্মরণে একটা লেকচার অনুষ্ঠান করে ওনারা 8ম লেকচারে এই ইস্টার্ন ফোল্ড, যেটা এই বেল্টটা নিয়ে কথা বলছিল, সেখানে কিন্তু ওনারাও আগ্রহ প্রকাশ করছেন। আমি তাদেরকে বলেছি যে আপনারা যদি আমাদেরকে সহায়তা দেন, আপনাদেরকে আমরা ইনভাইট করলে আপনারা আসেন, আমরা দ্বার উন্মুক্ত করে দিয়েছি, আপনাদের মতো এক্সপার্টদেরকে আমরা এখানে কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেবো। যেটা বলছেন যে আমরা বিদেশে যারা কাজ করে এসছেন আইওসিতে, সেগুলি দিয়েছি। এবং একটার পরিসংখ্যান দেই, যদি
যেখানে একজন বিদেশি কনসালটেন্ট নিয়োগ করলে 35 লক্ষ টাকা দিতে হবে, সেখানে আমি আমার দেশি কনসালটেন্ট দিয়ে সেম কাজ করেছি মাত্র 6 লক্ষ টাকা। রাইট। তাহলে আমরা যে পারি না এটা আমি বিশ্বাস করি না। আমি অবশ্যই পারি, আমরা করব। আর আইওসি আর ইয়েতে আপনার বঙ্গোপসাগরে কেন আমরা করছি না সেটার জবাবে দিচ্ছি। আমরা কিন্তু বঙ্গোপসাগরের সমুদ্র বিজয় অনেকদিন হয়ে গেল, এই কথা এখন আর কেউ বিশ্বাস করবেন না যে এতদিন আমরা কেন পারছি না। আমরা ইতিমধ্যে আমাদের যে প্রথমত আমাদের যে পিএসসি বিডিং ডকুমেন্টটা ছিল সেটাকে আকর্ষণীয় করার জন্য আমরা সংশোধন করেছি 2019 সালে। 2020 সালের 22 মার্চ আমরা এটা ঘোষণা করব এবং ইন্টারন্যাশনাল ইয়েতে যাব, বিডিং এ চলে যাওয়ার ছিল। ইতিমধ্যে কোভিড সংক্রমণের কারণে প্রথমত সরকারি ছুটি, আমরা আগে লকডাউন শব্দটা ব্যবহার করতাম না, সেগুলি হয়ে যাওয়াতে আমরা আর এটা করতে পারিনি, কারণ আমরা এই সময় কাউকে পাবো না। কোভিড সিচুয়েশন কেউ এত বড় ইনভেস্টমেন্ট করতে আসবে না, বা আমরা তাদেরকে এখানে ফিজিক্যালি আসার কথা দেখবে ফিল্ডগুলো বা কোন এরিয়াটা কি। আরেকটা হচ্ছে বঙ্গোপসাগরে কিছু কাজ এখনো করার দরকার, সেটার জন্য আমরা মাল্টি ক্লায়েন্ট সার্ভে করার জন্য সেটাও ওই সময়ই আমরা উন্মুক্ত করে দেবো বলেছিলাম। এবং আমাদের কনসালটেন্টরা কাজ করে যাচ্ছে। কোভিড এর কারণে কিন্তু আমরা ওখানে করতে পারি না, হলে আমরা 1 বছর 5-6 মাসে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারতাম। হয়তো আমরা ইতিমধ্যে কিছু কিছু পিএসসি তে দিয়েও দিতে পারতাম। কবে এই পরিস্থিতির উন্নতি হবে তা কিন্তু আমরা জানছি না। আমাদের 3টা শ্যালো সিতে এবং ডিপ সিতে যারা কাজ করতো তারা কিন্তু ইতিমধ্যে 2টা চলে গিয়েছে। একটা আছে ওএনজিসি বিদেশ, একটা আছে তারা শুধু সময় বৃদ্ধি করছে, তারা ড্রিলিং শুরু করেনি। কারণ এখন একটা জায়গায় যে ড্রিলিং এর চেয়ে, মোল্লা আমজাদ সাহেব মনে এগ্রি করবেন, ড্রিলিং এর চেয়ে এখন এলএনজি ব্যবসা করা খুব সহজ, এলএনজি সাপ্লাই দেওয়া যে কোনো ভাবেই, কারণ কোনো রিস্ক নাই, প্রফিট আছে যথেষ্ট। আর আপনার ড্রিলিং এ অনুসন্ধানে সেখানে তো প্রচুর রিস্ক, বিশাল ইনভেস্টমেন্ট। এটা একটা আমরা কোভিড থেকে উত্তরণ ঘটলে আমরা হয়তো ওইদিকে যাব, এবং আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমাদের পাবো। এবং আমাদের একটা কথা বলতে চাই আমরা, যে আমাদের দেশে এখন বড় বড় স্ট্রাকচার আছে কোনো জায়গায়, আর মানে সরকারি বেসরকারি শিল্প কারখানা, শিল্প অর্থনৈতিক অঞ্চল সহ অনেক কিছু হচ্ছে। মাতার বাড়িতে বিরাট কর্মযজ্ঞ চলছে, এরকম অনেক জায়গায় কাজ হচ্ছে। সে কারণে আমরা আমাদের পুরো দেশটার কিন্তু 2D 3D সাইসমিক সার্ভে করা নেই, তথ্যপত্রে কিছু ঘাটতি আছে। যখনই আমরা চাই তখন দেখা যাচ্ছে যে সেই তথ্য মানে একেবারেই অপর্যাপ্ত কোনো কোনো জায়গায়, কোনো কোনো জায়গায় পর্যাপ্ত কাছাকাছি এরকম। সে কারণে যে অঞ্চলটুকুতে 2D 3D সাইসমিক সার্ভে বাকি আছে সেগুলো আমরা 23 সালের মধ্যে সব শেষ করব। কারণ এরপরে আপনারা জানেন যে সাইসমিক সার্ভেতে এক্সপ্লোসিভ ব্যবহার হয়, সেগুলো কারণে আমরা এগুলো শেষ করতে চাচ্ছি, তাতে তথ্যপত্র থাকলে আমি যে কোনো সময় ড্রিলিং এ যেতে পারবো। এই কাজটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন স্বনামধন্য শিক্ষক, যিনি বিদেশে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা আছে, তাকে আমরা কনসালটেন্ট হিসেবে নিয়োগ করেছি, এবং উনি এই 2D 3D সাইসমিক সার্ভের কাজগুলি করে যাচ্ছেন। আমরা কিন্তু অনেকগুলি জায়গাতে আমরা এই নভেম্বরে আরো 3টা ড্রিলিং করতে যাচ্ছি। এর মধ্যে 4টে ড্রিলিং, 3টা হবে অনুসন্ধান কূপ, একটা হবে ডেভেলপমেন্ট কূপ। শরীয়তপুরে নভেম্বরে, এইটাও একটা নতুন গ্যাস ফিল্ড হবে, নভেম্বরে যাচ্ছি আমরা। ভোলায় 3টা করব নভেম্বর অনওয়ার্ড। আরো 2-3টা জায়গায় আমরা, মোবারকপুরেও আমরা যেটা বলছেন, মোবারকপুরে বাপেক্স নিজেই আবার যাচ্ছে, আরো একটু গভীরে যাওয়ার চিন্তা। আর যেগুলো আমরা পরিত্যক্ত অথবা ড্রাই হয়ে গিয়েছিল সেগুলি কিন্তু আমরা হরাইজন্টাল ড্রিলিং এ যাচ্ছি, আমরা ভার্টিক্যাল ড্রিলিং করবো না। হরাইজন্টাল ড্রিলিং যেটা আনকনভেনশনাল ড্রিলিং, এটা সফলতা প্রচুর, সেটাতে যাচ্ছি। আর আরেকটা কাজ করতে যাচ্ছি। এগুলি সবই কিন্তু আগামী 4 বছরের পরিকল্পনা, এবং এই 4 বছরের মধ্যে আমরা আশাবাদী যে আমরা জ্বালানি নিরাপত্তা, আমদানি নির্ভরতা হয়তো আমরা কমাতে পারবো না, কিন্তু হ্রাস করতে পারবো। আর বড় ধরনের পাবো না এটাও আমি আশা করছি, মানে একমত পোষণ করি না। আমরা আমাদের ইস্টার্ন ফোল্ড বেল্টে এই জায়গায় বড় ধরনের সম্ভাবনা আছে, তেল গ্যাস দুটারই। জি, যেহেতু কয়লার প্রসঙ্গ এসে গেল আলোচনায়, আপনার কাছে এই প্রশ্নটি রাখতে চাই, যে কয়লার প্রসঙ্গটি আনলেন ডক্টর শামসুল আলম, আমরা আসলে কয়লা উত্তোলনে কেন যাচ্ছি না?
কয়লা উত্তোলন আমরা করছি, আমরা আমাদের বড়পুকুরিয়ে করছি, সেটা আমরা সবাই জানি। বড়পুকুরিয়াতে আমাদের আরো কয়েকটা ফিল্ড আছে, কিন্তু এখানে শামসুল আলম সাহেব সহ আরো যারা আমাদের আছেন, ওনারা কিন্তু বিভিন্ন সময় আমাদের এই যে আমরা এখন আমরা ক্লোজ মাইন করতেছি, ক্লোজ মাইনে আমরা খুব বেশি পরিমাণ কিন্তু উত্তোলন করতে পারি না, একটা বড় অংশই থেকে যাচ্ছে। ওপেন পিট মাইনিং এর বিষয় আছে, ওপেন পিটের একটা বিশাল এলাকা দরকার হয়, এবং আমাদের মতো দেশে যেখানে এত ঘনবসতি, তাহলে আমাদের পরিকল্পনাটা কি, সরকারের পরিকল্পনা? আমরা এই মুহূর্তে আমাদের পরিকল্পনা হচ্ছে যে এই মুহূর্তে আমরা সর্বশেষ যে সিদ্ধান্তে আছি, আমরা এই মুহূর্তে আমাদের বড়পুকুরিয়ার বাইরে আর বাকিগুলিতে এই মুহূর্তে আমরা মানে উত্তোলনে যাচ্ছি না কয়লায়। জি, আপনার কাছে আসবো আবার, যেতে চাই মোল্লা আমজাদের কাছে। মোল্লা আমজাদ, আপনি নিশ্চয়ই দুজনের আলোচনা শুনলেন, সাংবাদিক হিসেবে, একজন সম্পাদক হিসেবে আপনার মতামত জানতে চাই। আমি নতুন একটা প্রসঙ্গ নিয়ে আসতে চাই। ডক্টর আলম বলেছেন যে 1 কেজি কয়লা ওঠানোর মানে সক্ষমতা বড়পুকুরের অর্জিত হয়নি। কিছু কিছু প্রকল্প এই ভূখণ্ডে বিভিন্ন সময় নেওয়া হয়েছে। এই প্রকল্পগুলোকে জাতীয় অনাচার হিসাবে চিহ্নিত করে এই প্রকল্প যারা নিয়েছেন এবং এই প্রকল্প গ্রহণের সাথে যারা জড়িত ছিলেন তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা উচিত। বড়পুকুরিয়া কয়লা খনি প্রকল্প এরকম একটি। তার কারণ এটা ডে 1 থেকে যেদিন প্রকল্পটি অনুমোদন হয়, ভুল তথ্য দিয়ে রেট অফ রিটার্ন 15% দেখানোর কারণে ওই ডকুমেন্টে বলা হয়েছিল যে 1 টন কয়লা আন্ডারগ্রাউন্ড পদ্ধতিতে উঠালে তার খরচ হবে $34। কিন্তু এটা কখনোই এর কাছাকাছি হয়নি। শুরুতেই এটা 86-র উপরে ছিল এবং এটা এখন $130 বেশি। এটা একটা রাষ্ট্রীয় অনাচার। এই প্রকল্পে যে কখনো কোনো মানে দক্ষতা বা টেকনোলজি ট্রান্সফার হবে না, এটা জেনেই সেই সময়ের রাজনৈতিক নেতৃত্ব এই সিদ্ধান্তটা নিয়েছে। এই ধরনের প্রকল্পগুলোর বা এক্সপার্ট লেভেলে তদন্ত হয়ে কেন এই ধরনের বিভ্রান্তিমূলক প্রকল্প গ্রহণ করা হলো, বা ওইখানের কয়লা যে দামে উঠানো হয়েছে এবং ওখানে যে পরিমাণ ল্যান্ড এর ক্ষতি হয়েছে, তাতে যদি ইকোনমিক অ্যানালিসিস করা হয় এবং যে পয়সা এখানে ব্যয় করা হয়েছে, ইকোনমিক অ্যানালিসিস করা হলে এটা একটা ক্রাইম বড় ধরনের। এটার এই কারণে করা উচিত যাতে ভবিষ্যতে এই ধরনের প্রকল্প নিতে মানুষ ভয় পায়। দ্বিতীয়ত কথা, আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই। ডক্টর আলম বলেছেন বিশেষ ক্ষমতা আইন, বিশেষ ক্ষমতা আইনের দরকার নাই। উনি এটা আর মেয়াদ না বাড়ানোর পক্ষে কথা বলেছেন। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে অফশোর বিডিংয়ে যদি আমরা কোম্পানি আনতে চাই তাহলে বিশেষ ক্ষমতা আইনের আমাদের দরকার আছে। তার কারণ একসময় খালেদা জিয়া তখন প্রাইম মিনিস্টার, আমি তখন সংসদ বিট করি। প্রয়াত নির্মল সেন খালেদা জিয়াকে বলেছিলেন যে ম্যাডাম, আপনাদের তো কমিটমেন্ট ছিল, আপনারা ক্ষমতায় যেই যান, আওয়ামী লীগ বা বিএনপি, বিশেষ ক্ষমতা আইন বাতিল করবেন। তো তখন খালেদা জিয়া হাসতে হাসতে উত্তর দিয়েছিলেন যে নির্মলবাবু, আপনারা তো ক্ষমতায় যাননি, কখনো যাবেনও না, গেলে বুঝতেন বিশেষ ক্ষমতা আইনের কি বিশেষ দরকার আছে। একটা বিষয় খুব স্পষ্ট, যদি দুর্নীতি করতে চাই তাহলে দরপত্র করেও দুর্নীতি হবে, বিশেষ ক্ষমতা আইনেও দুর্নীতি হবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি পরিবর্তিত বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশ যদি সত্যিকার অর্থে সাগরে তেল গ্যাস অনুসন্ধান করতে চায়, এখানে দরপত্র আহ্বান করে বা বিডিং করে কোনো কোম্পানিকে আকর্ষণ করা যায় না। বাংলাদেশের উচিত, আমি বলি বাংলাদেশের উচিত এখন যোগ্য কোম্পানি যারা বাংলাদেশের প্রতি মিনিমাম আগ্রহ আছে তাদেরকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে, জাস্ট পরিস্থিতিটা একটু ভালো হলে আমন্ত্রণ জানিয়ে আমাদের পিএসসি ডকুমেন্টটাকে বেসিক ধরে তাদের সাথে নেগোসিয়েশন করে এখন পিএসসি স্বাক্ষর করা দরকার। সচিব মহোদয় কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার কারণ হচ্ছে রিস্ক অফ ইনভেস্টমেন্ট ইন ফসিল ফুয়েল, স্পেশালি দ্য এক্সপ্লোরেশন, এটা অনেক হাই হয়ে গেছে, মানে এনভায়রনমেন্টাল কনটেক্সট, আদার কনটেক্সটে, যার কারণে সবাই কিন্তু ট্রেডিংয়ে যাচ্ছে। তার কারণ নর্থ আমেরিকায় প্রচুর অ্যাবান্ডেন্ট গ্যাস আছে যেগুলোকে এলএনজি করে সরবরাহ করা এখন ভালো বিজনেস, অনেক আইওসি ওদিকে ঢুকেছে। আবার রাশিয়াতে প্রচুর গ্যাস আছে যেগুলো পাইপলাইনে চায়না এবং পুরো ইউরোপে সাপ্লাই দেওয়া হচ্ছে। এই ট্রেডের সাথে অনেকে যুক্ত হয়েছে। কিন্তু
মানে আমি যদি এই যার ভাবনার উপর, যার স্বপ্নের উপর এই দেশ, এবং যার ভাবনায় সবচেয়ে অগ্রাধিকার ছিল বাংলাদেশের এলএনজি খাত, মানে বাংলাদেশের এনার্জি খাত প্রথমত হচ্ছে সম্পদের উপর জনগণের মালিকানা প্রতিষ্ঠা করা, ওটা করেছিলেন উনি। এটা পরিচালনার জন্যে প্রতিষ্ঠান তৈরি করা এবং এই প্রতিষ্ঠান পরিচালনার জন্য দক্ষ জনবল তৈরি করা, এই তিনটি কাজই বঙ্গবন্ধু শুরু করে গিয়েছিলেন। তার অগ্রাধিকার ছিল নিজস্ব জ্বালানি সম্পদকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া। এখন কিন্তু কয়লা তোলা আন্তর্জাতিক এবং দেশীয়ভাবে জিওপলিটিক্যাল ইস্যু হয়ে গেছে, অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। কিন্তু যখন কয়লা তোলা সম্ভব ছিল, এবং যখন কয়লা তুললে আজকের বিদ্যুতের যেটা জেনারেশন কস্ট 6 টাকা, এটাকে 4 টাকার মধ্যে নিয়ে আসা সম্ভব ছিল, তখন কিন্তু বাম ঘরনার কিছু এগ্রেসিভ অর্গানাইজেশনের কারণে বাংলাদেশ কিন্তু কয়লা ওঠানোর ওই সময় ট্রেন্ডটা মিস করেছে। এই মিস করার জন্য আমরা এমন একটা জায়গায় গেছি যে বঙ্গবন্ধুর যেটা ড্রিম, যে এগ্রিকালচার ইকোনমিকে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিতে কনভার্ট করে বাংলাদেশকে সোনার বাংলা করার, এটার জন্যে অ্যাফোর্ডেবল এনার্জি দেয়া দরকার। কিন্তু আমি আমদানি করা এনার্জি দিয়ে এই অ্যাফোর্ডেবিলিটি রাখতে পারবো কিনা, সেটা কিন্তু বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং সচিব মহোদয় নিজেও স্বীকার করেছেন যে এই 5 বছর মেয়াদে নিজস্ব সম্পদ বাড়িয়ে এই আমদানি নির্ভরতা হয়তো কমাইতে পারা যাবে না, কিন্তু আমাদেরকে অবশ্যই আমাদের এই আমদানি নির্ভরতা, বাংলাদেশে যে সম্পদ আছে এটা দিয়ে অনন্তকাল চলবে না। সো আমাকে আমদানি করতেই হবে, আমদানি নির্ভরতার জায়গায় আমাদের থাকতেই হবে, আমদানি করতেই হবে। কিন্তু এই আমদানির ব্যাপারটাকে আমি কতটা প্রলং করতে পারি, কমাতে পারলাম, মানে প্রলং করতে পারি। কারণ আমি যদি এই আমদানি নির্ভরতা 2040-এ যে 100% হয় বা 45-এ যে 100% হয়, আমার ইকোনমি হয়তো তখন ওটা সামাল দিতে পারবে। কিন্তু এখন এটা যদি সামাল দিতে হয়, আমার এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টর, যে টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট, ফার্মাসিউটিক্যালস, আমরা শেষ দিকে, এগুলো বড় ধরনের ধাক্কা খাবে। এবং আমার মনে হয় ইতোমধ্যে সরকার এইসব পলিসি নিয়ে ভাবছেন। বিশেষ করে এনার্জি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ভাবনা কিন্তু ডাইনামিক এই কারণে, বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু এনার্জি সেক্টর ডেভেলপমেন্ট এবং ইকোনমিক উন্নয়নে কি করতে হবে তার 2009-এর নির্বাচনী ইশতেহারেই ফাইনাল করেছিলেন, যেটা বঙ্গবন্ধু করেছিলেন 70-এ তার নির্বাচনী ইশতেহারে। তো পরিকল্পনাভাবে আগাচ্ছে, কিন্তু এই আমদানি নির্ভরতা কিভাবে কতটুকু কমানো যায়, এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করা খুব জরুরি। নিশ্চয়ই সেই চ্যালেঞ্জ আমাদের যারা নীতি নির্ধারক আছে তারা সেই চ্যালেঞ্জটা গ্রহণ করবেন। আমি যেতে চাই অধ্যাপক ডক্টর শামসুল আলমের কাছে। ডক্টর শামসুল আলম, আমরা শেষ দিকে একদম, আপনি নতুন করে 1 মিনিটে নতুন করে কোনো কিছু যোগ করবেন কিনা? আমি প্রথম এখানে যে দুটো আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে আমি যেতে চাই, সরকারের পলিসিতে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ অথবা এই যে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের ব্যাপারটা আসছে নতুন করে এনার্জি সেক্টরে। সেখানে আমি দুইটো পার্টনারশিপের কথা বলবো। একটা হচ্ছে নাইকোর সঙ্গে জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট, আর একটা হচ্ছে সান্তোষের সঙ্গে বাপেক্সের জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট। এই দুটো জায়গার অভিজ্ঞতা প্রমাণিত হয়ে গেছে যে এখানে কমিশন কাজ করে। এবং যে সমস্ত তার পরের প্রশ্ন যেটা এসছে আরো সব জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টে, যেমন ধরেন এসছে হচ্ছে আপনার গ্যাসপ্রম নেদারল্যান্ড, গ্যাসপ্রম রাশিয়া। এই গ্যাসপ্রম নেদারল্যান্ডের সঙ্গে সরকারের একটা বড় ধরনের চুক্তি হয়েছে, তাদের সমস্ত গ্যাস নন বাইন্ডিং যদিও এমইউ, তারা এই ক্ষেত্রে এক্সপ্লোরেশনের রাইট পেতে পারে বা পাওয়ার তারা একটা এক্সেস নিয়েছে। এই সমস্ত ক্ষেত্রের যদি আমি বিচার বিশ্লেষণ করি, আর যে যা বিশেষ বিধানের যে ব্যাপারটা যেভাবে বললাম, যাদের এটাকে ফ্লেক্সিবল ভাবে দেখেছেন, আমি মনে করি যে উনি যেটা বলেছেন যে এটা থাকলেও দুর্নীতি হওয়ার সম্ভাবনা আছে, না থাকলেও দুর্নীতি হওয়ার সম্ভাবনা আছে, আমি সেটা মানি। আর ফ্লেক্সিবিলিটিটা বিশেষ ক্ষেত্রে দিলে যে আমরা উপকৃত হতে পারি সেটাও মানি। কিন্তু সেই জায়গাগুলোকে যদি আমরা ডেমনস্ট্রেট করে যদি জনস্বার্থের সঙ্গে সম্পৃক্ত করে প্রাধান্য না দিতে পারি, তাহলে সেই অক্ষমতাটাই আমাদের সবচেয়ে বেশি গ্রাস করেছে। এই প্রেক্ষাপটটা হচ্ছে সেটাই। অন্তত জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট থেকে সরকার টু পাবলিক, পাবলিক টু সরকার, সরকার কারোর সঙ্গে জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টে যাবে না। আমরা শেষ দিকে আমরা আপনার বক্তব্য নিশ্চয়ই আমাদের সচিব মহোদয় বুঝেছেন। আমি মোহাম্মদ আনিসুর রহমানের কাছে যেতে চাই। আমরা শেষ দিকে একদম 1 মিনিটে আপনি নতুন কিছু যোগ করবেন কিনা?
না, আমি আপনাদেরকে একটাই আশার কথা বলবো যে আমি নিরাশা মানুষ নাই, আমি আশাবাদী। আমি প্রসপেক্ট পাচ্ছি, দেখছি যদি আমরা কাজ ঠিক মতো করতে পারি, করার জন্য যে মন মানসিকতা সবচেয়ে বড় দরকার, দেশপ্রেম বোধ। আমি মনে করি আমরা এখন যে টিম নিয়ে আসি, পেট্রোবাংলা বলেন বা আমাদের আদার কোম্পানিগুলি, স্পেশালি গ্যাস তেল অনুসন্ধানের ক্ষেত্রে বাপেক্স, এবং সর্বোপরি আমাদের মিনিস্ট্রি, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মন্ত্রী, আমরা কোনো জায়গায় কোনো ভাবেই কোনো কিছু ছাড় দিচ্ছি না। যেখানে যেটুকু দরকার সেটুকু করছি। যতটুকু করলে আমরা আমাদের মানে গ্যাস তেলে ক্ষেত্রে আমরা কিছুটা হইলো সংযুক্ত, আমরা বলেছি যে একেবারে বেশি না, তারপরেও আমরা এটা একটা মানে আমাদেরকে একটা ইয়ে দিচ্ছে, স্বস্তি দিচ্ছে। সেই স্বস্তি পাওয়ার জন্য যেটা দরকার সেটা করছি। যেটা প্রফেসর শামসুল আলম সাহেব বলেছেন যে বিশেষ আইনের দুটো দিকেই আছে। বিশেষ আইনকে দীর্ঘায়িত আরো বাড়ানো হবে কি হবে না সেটা এখনো চূড়ান্ত হয়নি। তবে বিশেষ আইন ছাড়াও যে দ্রুত কাজ করা যায় সেটাও বাপেক্সকে দিয়ে, বাপেক্সই সেখানে আপনি জিজ্ঞাসা করে দেখতে পারেন যে আমরা প্রকল্প অনুমোদন হওয়ার আগে টেন্ডার করে ইভালুয়েশন করে শুধুমাত্র আমাদের শেষ করতে হবে অ্যাওয়ার্ড, কয়েক সেকেন্ডে শেষ করে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড দেওয়া ছাড়া বাকিটুকু সব করে রেখেছিলাম। যেই প্রকল্প অনুমোদন হলো ওইটা দিয়েছি। হয়তো আমি বিশেষ ক্ষমতা আইনে ব্যবহার করেও ওইটুকু সময় সাশ্রয় করতে পারতাম না। 6 মাস এহেড আছি আমরা কোনো কোনো ক্ষেত্রে। এই কাজগুলো করা যায়, সেটা দুইটাতেই করা যায়। ভালো মন্দ উভয় দিকেই আছে, কোনটা আমি নিব সেটা হচ্ছে বড়। ধন্যবাদ। জি জি, ধন্যবাদ আপনাকে মোহাম্মদ আনিসুর রহমান। আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিলেন। আমরা শেষ করব আজকের ইভ্যালুয়েশনটা। ধন্যবাদ জানাই অধ্যাপক ডক্টর শামসুল আলমকে, ধন্যবাদ জানাই মোল্লা আমজাদ হোসেন আপনাকে। আপনারা তিনজনই আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের অনুষ্ঠানে আমাদের দর্শকদেরকে অনেক সমৃদ্ধ করলেন, অনেক অজানা কথা, না জানা কথা তারা জানলেন। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শেষ করব আজকের ইভ্যালুয়েশনটা। নিশ্চয়ই আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে। আর আলোচনা থেকে যে বিষয়গুলো বেরিয়ে আসলো যে আমরা জ্বালানি খাতে স্বনির্ভর হতে চাই, কিন্তু আমদানি নির্ভরতা থেকে আমরা আসলে বেরিয়ে আসতে পারবো না খুব শিগগিরই। সেই ক্ষেত্রে আমাদেরকে এই খাতের সুশাসন নিশ্চিত করার বিষয়টি আমাদের সামনে চলে আসলো। নিশ্চয়ই আমাদের সরকারের নীতি নির্ধারকরা সেই জায়গাটিতে দৃষ্টি দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।